হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণীতে উঠেছ এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে, তাদের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এর ষষ্ঠ পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণের পদ্ধতি, এখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসিকিউ এবং তার সঙ্গে যে 7 নম্বর মানের প্রশ্নগুলি এই পরিচ্ছেদ থেকে অতি অবশ্যই করে যেতে হবে 2025-এর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য এবং 2024-এর স্কুলের টেস্ট এক্সাম পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলির সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা ষষ্ঠ পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণের পদ্ধতি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 1। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কাকে বলে? উত্তরটি তোমরা দেখো। যে বিশেষ পদ্ধতির দ্বারা কোনো খাদ্যের খাদ্যমূল্য বজায় রেখে তাকে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সংরক্ষণ করা হয় তাকে খাদ্য সংরক্ষণ বলে। পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তরটি দেখো। খাদ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা হলো সংরক্ষণের দ্বারা খাদ্যের খাদ্যমূল্য বজায় রাখার ব্যবস্থা করা হয় ও পচনের হাত থেকে খাদ্যকে রক্ষা করা হয়। দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী এবং খাদ্যের পুষ্টি উপাদান ধ্বংসকারী জীবাণুর আক্রমণ থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করা হয়। পরের প্রশ্ন, খাদ্য নষ্ট হওয়ার ক্ষেত্রে উৎসেচকের ভূমিকা লেখো। উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য মধ্যস্থ উৎসেচকগুলি সক্রিয় হলে খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায়, যার ফলে খাদ্য মধ্যস্থ বিভিন্ন উপাদান বিশ্লিষ্ট হয়ে খাদ্যের পচন ঘটায়। পরের প্রশ্ন, হট স্মোকিং কী? এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখো। হট স্মোকিং হলো মাছ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে ভাটিতে কাঠের গুঁড়ো দিয়ে ধোঁয়া সৃষ্টি করা হয় এবং এর উপর থেকে মাছ ঝুলিয়ে রাখা হয়। এই সময় ভাটিতে 55 থেকে 80 ডিগ্রি সি তাপমাত্রা রাখা হয়। তাপমাত্রাটা অতি অবশ্যই মনে রাখবে, 55 থেকে 80 ডিগ্রি হট স্মোকিংয়ের ক্ষেত্রে। কারণ এমসিকিউতে এই হট স্মোকিং ক্ষেত্রে কত তাপমাত্রা লাগে এমসিকিউতে দেয়, তখন উত্তরটি হবে 55 থেকে 80 ডিগ্রি সি। কোল্ড স্মোকিং কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরপর এই দুটি প্রশ্ন 4 এবং 5 নম্বর মানে দুটি প্রশ্ন পরপর খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন প্রায়শই আসে পরীক্ষায়। উত্তরটি দেখো। কোল্ড স্মোকিং হলো মাছ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে ভাটিতে উপর থেকে মাছ ঝুলিয়ে রাখা হয় এবং নিচ থেকে ধোঁয়া দেওয়া হয়। এই জাতীয় ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সি তাপমাত্রার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, স্টিক ওয়াটার কি? এই প্রশ্নটির ক্ষেত্রেও তাপমাত্রাটি মনে রাখবে। কোল্ড স্মোকিং 15 থেকে 25 ডিগ্রি সি এবং আগেরটা হট স্মোকিং 55 থেকে 80 ডিগ্রি সি। খুব গুরুত্বপূর্ণ। স্টিক ওয়াটার কি? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরিচ্ছেদে। অতিরিক্ত চর্বিযুক্ত মাছ থেকে চর্বি দূর করার জন্য প্রথমে মাছকে হালকা সেদ্ধ করা হয়, তারপর মাছের উপর চাপ দিয়ে জল ও তেল বের করা হয়। মাছের থেকে বের হওয়া তেল ও জলের মিশ্রণকে বলা হয় স্টিক ওয়াটার। পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে যেখানে ফ্রিজার থাকে না সেখানে মাংস সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি কোনটি? উত্তরটি দেখো। গ্রামাঞ্চলে যেখানে ফ্রিজার থাকে না সেখানে মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি হলো শুটকি মাছ প্রস্তুতি। এই পদ্ধতিতে লবণের সাহায্যে মাছকে জ্বারিয়ে শুকনো করে শুটকি মাছ প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, ক্যানিং করা খাদ্যে কোনো জীবাণু সংক্রমিত হতে পারে কি পরিবর্তন ঘটে? উত্তরটি হবে দেখো। ক্যানিং করা খাদ্যে অনেক সময় বোটুলিজম রোগের জীবাণু সংক্রমিত হতে পারে। এর ফলে খাদ্য টক স্বাদযুক্ত ও সম্পূর্ণরূপে নষ্ট হয়। ভিনিগার কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH জলীয় দ্রবণ। অনেক ক্ষেত্রে খাদ্য সংরক্ষণের ভিনিগার ব্যবহার করা হয়। দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা খাদ্য সংরক্ষণ ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক আছে। উত্তরটি হবে বোরিক অ্যাসিড এবং ফরমালিন। পরের প্রশ্ন, দুধের মাধ্যমে সংক্রমিত হয় এমন কয়েকটি রোগের নাম। উত্তরটি হবে যক্ষা, টাইফয়েড, স্কারলেট জ্বর, গলার সেপ্টিক, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডিপথেরিয়া ইত্যাদি। পরের প্রশ্ন, LTH পদ্ধতিতে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার কতক্ষণ ধরে দুধকে উত্তপ্ত করা হয়? LTH পদ্ধতিতে 145 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় প্রায় 30 মিনিট দুধকে উত্তপ্ত করতে হয়। পরের প্রশ্ন, হিম সংরক্ষণ পদ্ধতি বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, HTST এবং UST সম্পূর্ণ নাম। হাই টেম্পারেচার শর্ট টাইম। UST সম্পূর্ণ নাম হলো আলট্রা হাই টেম্পারেচার। তোমরা যারা এখনও অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি দেখো না, আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওর সাজেশনটি
অ্যাড করে রাখবো, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি সকলে দেখো। অ্যাব্রিভিয়েশন সাজেশন, খুব গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনগুলি সেখানে আছে। আধারীকরণের জন্য যেসব পাত্র ব্যবহৃত হয় তা কত প্রকারের হয় ও কী কী? আধারীকরণ বা ক্যানিংয়ের জন্য যেসব পাত্র ব্যবহৃত হয় তা মূলত দুই প্রকারের, কাচের তৈরি পাত্র এবং টিনের তৈরি পাত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ফলের মধ্যে থাকা কোন উপাদান ফল পাকতে সাহায্য করে? উত্তরটি দেখো, ফলের মধ্যে থাকা উত্সেচক ও হরমোন, প্রধানত ইথিলিন, ফল পাকতে সাহায্য করে। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশনের ক্ষেত্রে HTST পদ্ধতিতে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করা হয়? উত্তরটি হবে, পাস্তুরাইজেশনের ক্ষেত্রে HTST পদ্ধতিতে 160 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করা হয়। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশনের ক্ষেত্রে UST পদ্ধতিতে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করা হয়? পাস্তুরাইজেশনের ক্ষেত্রে UST পদ্ধতিতে 275 থেকে 284 ডিগ্রি সি তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করা হয়। তোমরা প্রতিটি প্রশ্নে যেগুলি টেম্পারেচার আছে সেই টেম্পারেচারগুলি অতি অবশ্যই মনে রাখবে। এই পরীক্ষা থেকে MCQতে তোমাদের টেম্পারেচার রিলেটেড কোশ্চেনগুলি দেয়। পরের প্রশ্ন, শীতল ধূমপান বা কোল্ড স্মোকিংয়ের ক্ষেত্রে উষ্ণতা কত রাখা হয়? দেখো, এসিকিউতে আমি প্রশ্নটি দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 থেকে 25 ডিগ্রি সি এবং হট স্মোকিংয়ে 55 থেকে 80 ডিগ্রি সি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। HTST পদ্ধতিতে দুধে কত শতাংশ ভিটামিন সি বজায় থাকে? দেখে নাও, 90% ভিটামিন সি বজায় থাকে। এই প্রশ্নটিও MCQতে ABTA, WBTA, WBH টেস্ট পেপারে পাবে এবং স্কুলের টেস্ট পরীক্ষাতেও প্রশ্নটি পাবে। পরের প্রশ্ন, HTST পদ্ধতিতে দুধে কত শতাংশ ভিটামিন B12 বজায় থাকে? 100%। ব্রাইন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরিচ্ছেদের। মাছ সংরক্ষণের ফলে সৃষ্ট লবণ মিশ্রিত জলকে ব্রাইন বলা হয়। চেরা মাছকে লবণ সহ 24 ঘন্টা রেখে দিলেই ব্রাইন তৈরি হয়। পরের প্রশ্ন, দুধের পচনের জন্য দায়ী উৎসেচকটির নাম লাইপেজ। জারণধর্মী এনজাইমগুলিকে কিসের দ্বারা নিষ্ক্রিয় করা হয়? উত্তরটি হবে, ব্লাঞ্চিংয়ের সাহায্যে নিষ্ক্রিয় করা হয়। খাদ্য নির্বীজ করা যায় কার মাধ্যমে? শুষ্ককরণের দ্বারা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের নিরোধন পদ্ধতি বলতে কি বুঝো? দেখে নাও উত্তরটি। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশন ও স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটি এই পরিচ্ছেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, পাস্তুরাইজেশনের ক্ষেত্রে সাধারণত 100 ডিগ্রি সি কম উষ্ণতায় তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলিকে ধ্বংস করা হয়। এই পদ্ধতিতে অণুজীব ধ্বংস করা গেলেও অনেক সময় স্পোরগুলি থেকে যায়। স্টেরিলাইজেশন পদ্ধতিতে তাপমাত্রা 140 ডিগ্রি সি বেশি হয় এবং অণুজীব, স্পোর, প্রিয়ন প্রভৃতি সকল প্রকার সংক্রামকযোগ্য জীব ও জীবজ উপাদানগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে? উত্তরটি হবে, থার্মোফিলিক ব্যাকটেরিয়া উচ্চ তাপ 40 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সি সহ্য করার ক্ষমতা থাকে। পরের প্রশ্ন, খাদ্যের পিএইচ তাপমাত্রা কে হ্রাস করে? উত্তরটি হবে জৈব অম্ল। এখানে একটু প্রশ্নটি টাইপিং মিস্টেক আছে, এই জন্য পড়ার সময় অসুবিধা হলো। এবার আসছে তোমাদের রচনাধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 7। এই পরিচ্ছেদের যে কটি রচনাধর্মী প্রশ্ন 7 নম্বর মানে দেওয়া হয়েছে, প্রত্যেকটি তোমরা ভালো করে করো। এখান থেকে প্রতি বছরই একটা পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নটি এর মধ্যে থেকেই আসবে আশা করছি। প্রথম প্রশ্ন, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে উল্লেখ করো বা সংক্ষেপে লেখো। খাদ্য সংরক্ষণ বলতে কী বুঝো? খাদ্য কী কী কারণে নষ্ট হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাস্তুরাইজেশন কী? পাস্তুরাইজেশন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর মানে প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি, একটি সুবিধা সহ লেখো। LTH বলতে কী বুঝো? খাদ্য পচনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ক্যানিং বা আধারীকরণ পদ্ধতির দ্বারা সংরক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ক্যানিং বা আধারীকরণের পূর্বে ব্লাঞ্চিং করা সুবিধা কী? পরের প্রশ্ন, গৃহে খাদ্য সংরক্ষণের জন্য সাধারণত পদ্ধতিগুলির যে কোনো দুটি বর্ণনা করো। লবণ, চিনি ও জৈব অম্লের সাহায্যে সংরক্ষণের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ফল নষ্ট হওয়ার কারণগুলি কী কী? ফল সংরক্ষণের উপায়গুলি লেখো। এবং শেষ প্রশ্ন এই পরিচ্ছেদে লং কোশ্চেনের, ফল ও সবজি সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এই 8টি লং কোশ্চেন 7 নম্বর মানে অতি অবশ্যই এই পরিচ্ছেদ থেকে ভালো করে করো। পরীক্ষার আগে, স্কুলের টেস্ট পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট 7 নম্বর মানের প্রশ্নের সাজেশন আসবে, সেই সাজেশন ভিডিওর প্রতিটি প্রশ্ন অতি অবশ্যই করো। এবং এখন থেকেই যে পরিচ্ছেদ অনুযায়ী প্রতিটি পরিচ্ছেদে 7 নম্বর মানে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে, অতি অবশ্যই সেইগুলিকে ভালো করে করো এবং MCQ SAQগুলি ছায়া প্রকাশনী অনুশীলনী সমাধানগুলি করো। আমার চ্যানেলে ছায়া প্রকাশনী অনুশীলনী সমাধান MCQ এর করা আছে, সেই প্লেলিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে ছায়া প্রকাশনী অনুশীলনী সমাধানে ভিডিওগুলি অতি অবশ্যই দেখো।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। আবারও রিকোয়েস্ট রইল তোমাদের সকলের কাছে, ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তোমরা বিভিন্ন ভিডিও আপডেট সেখানে পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।